দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 4। হলদেটে হয়ে যাওয়া সেই চিঠির কয়েকটা লাইন পড়তেই নোভা সারা শরীর এক অজানিত শিহরণে কেঁপে উঠল। তার হাত কাঁপছে, চোখের মনি বিস্ময়ে বিস্ফোরিত। এ যে তার মায়ের হাতের লেখা। মৃত্যুর আগে মা কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এই কথাগুলো? কার প্রতি এই তীব্র আতঙ্ক? আর এই দরজা, ঘড়ি কিংবা চাবি, এই শব্দগুলো কি কোনো ধাঁধা, নাকি কোনো অন্ধকার সত্যের দিশারি? নোভা কাগজটা পরম মমতায় বিছানার ওপর রাখলো। তার মন বলছে এই তাকের অন্ধকারে আরও কোনো গুপ্ত তথ্য অথবা কোনো রহস্যময় সত্য লুকিয়ে আছে। সত্যের একটা অংশ পাওয়া গেছে মানে বাকিটা আশেপাশে কোথাও আছে। এই চিলেকোঠার কক্ষটি তার শৈশবের সঙ্গী হলেও এই উঁচু তাকটা সবসময় তার নাগালের বাইরে ছিল। উচ্চতার ভয়ে সে কখনো ওদিকে হাত বাড়ানোর সাহস করেনি। কিন্তু আজ জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার মনে হলো ওই ধুলোবালির নিচে হয়তো চাপা পড়ে আছে তার জীবনের প্রকৃত পরিচয়। সে সহজে হার মানার পাত্রী নয়। ঘর থেকে একটি মজবুত কাঠের চেয়ার টেনে এনে সেটিকে সাবধানে বিছানার ওপর রাখলো। তারপর অত্যন্ত সতর্কতার সাথে সেই টলমলে চেয়ারের ওপর গিয়ে দাঁড়ালো। এখন তাকের প্রতিটি ইঞ্চি, প্রতিটি ফাটল তার নজরে পড়ছে। মাকড়সার জাল আর কয়েক দশকে জমে থাকা ধুলো সরিয়ে সে এগোতে লাগলো। হঠাৎ তার নজর কাড়ল দেয়ালের একদম কোণ ঘেঁষে রাখা একটি ছোট লোহার বাক্স। মরিচা ধরা বাক্সটি দেখতে অনেকটা পুরোনো আমলের সিন্দুকের মতো। নোভা অনেক কষ্টে বাক্সটি টেনে সামনের দিকে নিয়ে এলো। দীর্ঘদিনের অবহেলায় কবজাগুলোয় জং ধরে জ্যাম হয়ে গেছে। নোভা গায়ে সর্বশক্তি দিয়ে ঢাকনাটি খোলার চেষ্টা করলো। তার নখ ফেটে যাওয়ার উপক্রম হলো, তবুও সেটা খুলল না। হতাশ হয়ে সে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই দেখলো বক্সের ঢাকনার সূক্ষ্ম ফাঁক দিয়ে একটা কাগজের কোনো উঁকি দিচ্ছে। নোভা অতি সাবধানে সেই কাগজের মাথাটা 2 আঙুলে চেপে ধরে টান দিল। কিন্তু সময়ের আবর্তে কাগজটি এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল যে এক ঝটকায় তা মাঝখান থেকে ছিঁড়ে গেল। নোভার হাতে এলো কেবল এক টুকরো সাদা অংশ। সে ভুরু কুঁচকে ছেঁড়া অংশের লেখাটার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সেখানে কোনো হাতের লেখা নয়, বরং টাইপ করা অস্পষ্ট অথচ রহস্যময় কিছু সংকেত ফুটে উঠেছে। 3CAKR00M03। এ কেমন ধাঁধা? এটি কি কোনো জায়গার ঠিকানা? নোভা যখন সেই কোডটির মানে বোঝার আপ্রাণ চেষ্টা করছিল, তখনই ঘরের নিস্তব্ধতা খান খান করে দিয়ে দরজায় 3টি শব্দ টোকা পড়ল। চমকে ওঠে নোভা, টাল সামলাতে পারল না, প্রায় পড়ে যাচ্ছিল সে। দ্রুত নিজেকে সামলে নিয়ে কাগজটার সেই ছেঁড়া টুকরোটি নিজের ব্যাগের ভিতর লুকিয়ে ফেলল। তড়িঘড়ি করে ব্যাগটা একপাশে সরিয়ে রেখে গায়ের ধুলো ঝেড়ে সে দরজার দিকে পা বাড়ালো। যুক্তরাজ্যের রাইলি ম্যানর, লিভারপুলের এক কোণে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাসাদসম বাড়িটি আজ অশান্ত হয়ে উঠেছে। সাধারণত এই ম্যানরে এক ধরনের শ্মশান নীরবতা বিরাজ করে, কিন্তু আজ সেই নীরবতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে তীক্ষ্ণ চিৎকারে। বাড়ির পরিচারিকা আর রান্নার ঠাকুরেরা ভয়ে আড়ষ্ট হয়ে যার যার কোণে সিটিয়ে আছে। তারা জানে রাইলি পরিবারের বড় মেয়ে ভ্যানিসা রাইলি যখন খেপে ওঠেন, তখন ম্যানরের দেওয়ালগুলো যেন আতঙ্কে কাঁপতে থাকে। ভ্যানিসা রাইলি এক উদ্ধত আর অহংকারী নারী। আজ থেকে 15 বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় তার স্বামী মারা যাওয়ার পর 5 বছরের ছোট মেয়ে লিলিকে নিয়ে তিনি বাবার এই অঢেল প্রতিপত্তির ভিড়ে এসে উঠেছিলেন। এখন এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী বলতে মাত্র 3 জন: ন্যান্সি রাইলি, ভ্যানিসা আর তার মেয়ে লিলি স্মিথ। আজ এই প্রাসাদের রণক্ষেত্র তৈরির একমাত্র কারণ হলো নোভা। ন্যান্সি রাইলি অর্থাৎ নোভার বৃদ্ধা নানি নোভাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে নিয়ে আসছেন। এই খবরটি শোনা মাত্রই ভ্যানিসার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি কিছুতেই নোভাকে এই বাড়ি চৌকাট মারাতে দেব না মা। ও এই বাড়িতে আসবে মানে আমার আর লিলির অধিকার ক্ষুণ্ণ হওয়া। আমি এটা কিছুতেই মেনে নেব না। ভ্যানিসার চিৎকারে ডাইনিং হলের ঝাড়বাতিগুলোও যেন দুলছে। ন্যান্সি রাইলি হুইল চেয়ারে বসে থাকা সত্ত্বেও ভীষণ শান্ত। তিনি ধীর স্বরে বললেন, বাড়িটা এখনো আমার নামে। ভ্যানিসা আর নোভা আমার নাতনি। তাকে আমি আনবো কিনা সেই সিদ্ধান্ত নেয়ার মালিক কেবল আমি। তুমি তাকে পছন্দ করো কিনা সেটা তোমার একান্তই ব্যক্তিগত সমস্যা, কিন্তু মনে রেখো ও ওর নিজের অধিকারে এই বাড়িতে উঠবে। ভ্যানিসার আগে ফুঁসতে ফুঁসতে কাছে এগিয়ে এলেন। মা, আপনি একবার জানানোর প্রয়োজনও বোধ করলেন না যে আপনি গোপনে নোভাকে আনার ব্যবস্থা করছেন? আপনি কি আমাকে বাড়ির কেউ মনে করেন না?
না, প্রয়োজন মনে করিনি। ন্যান্সি রাইলির কণ্ঠে এক ধরনের অবজ্ঞা ফুটে উঠল। আর নিজের ক্ষমতা দেখানো বন্ধ করো ভ্যানিশা। মনে রেখো ন্যান্সি রাইলি এখনো বেঁচে আছে। ভ্যানিশা এবার পুরনো ঘা খুঁজিয়ে বিষাদাগার শুরু করলেন। যে মেয়ে আপনাকে আর এই আভিজাত্যকে লাথি মেরে সাধারণ এক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল, নিজের পূর্বপুরুষের ধর্ম পর্যন্ত ত্যাগ করেছিল, আজ আপনি তারই মেয়েকে মাথায় তুলে নাচছেন। ভুলে যাবেন না মা, আপনার বিপদে এই ভ্যানিশাই পাশে ছিল, ওই পালানো মেয়েটা নয়। ন্যান্সি রাইলি এবার এক অদ্ভুত হাসলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে এক বুক জ্বালা। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্যানিশার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তুমি আমার অনেক দেখাশোনা করেছো ভ্যানিশা। তোমার সেই অতি যত্নের কারণেই তো আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়েছি। আমাকে আর মনে করিয়ে দিও না সেই করুণ সেবার কথা। মায়ের এই সরাসরি অভিযোগে ভ্যানিশা মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন। তার মুখের রক্ত যেন এক নিমিষে সাদা হয়ে গেল। ন্যান্সি রাইলি আর তর্কের সুযোগ দিলেন না। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে শেষ সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কথা আর বাড়িও না ভ্যানিসা। নোভাকে এই বাড়ির সদস্য হিসেবে যদি হাসি মুখে মেনে নাও, তবে সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে। এ বিষয়ে আর একটি শব্দ আমি শুনতে চাই না। হুইল চেয়ারে শব্দ তুলে ন্যান্সি রাইলি সেখান থেকে প্রস্থান করলেন। পেছনে ভ্যানিসা রাইলি জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন শূন্যতার দিকে। বাংলাদেশ বিমানবন্দরের টার্মিনালের সামনে একাকী দাঁড়িয়ে আছে নোভা। কাঁধে ঝোলানো একটি ব্যাগ আর এক হাতে ধরা ছোট একটি লাগেজ। এই সামান্য কটি জিনিসেই যেন তার জীবনে 24টা বছরের সঞ্চয় আটকে গেছে। ভিড়ভাট্টার কোলাহলময় এই বিমানবন্দরটি আজ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গা বলে মনে হচ্ছে। কিছুক্ষণ আগেই তার বাবা তাকে নামিয়ে দিয়ে বিদায় নিয়েছেন। লোকটার চোখের কোণে জল ছিল কিনা নোভা তা দেখার প্রয়োজন বোধ করেনি। যে বাবা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তে অসহায়ের মতো নীরব দর্শক হয়ে থাকতে পারেন, তার প্রতি কোনো অভিযোগ রাখার শক্তিও আজ নোভার অবশিষ্ট নেই। নোভা আকাশের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। নীল আকাশে মেঘের আনাগোনা, ঠিক যেন তার অনিশ্চিত জীবনের প্রতিচ্ছবি। শেষ যেদিন সুলতানের সাথে সে চিলেকোঠার ঘরে কথা হয়েছিল, সুলতান বারবার মিনতি ভরে চোখে জানতে চেয়েছিল তার ফ্লাইটের তারিখ, কিন্তু নোভা পাথর হয়েছিল। সে জানতো সুলতানকে তারিখটা বলে দিলে হয়তো এই মেয়েটার জেদ আর আত্মসম্মান সুলতানের ভালোবাসার কাছে হার মেনে যেত। হয়তো সুলতান জোর করে তাকে আটকে রাখতো, কিংবা এক কাপড়ে নিজের বাড়িতে তুলে নিত। কিন্তু নোভা কারো করুণার পাত্রী হয়ে থাকতে চায়নি। তার অজানা গন্তব্যের হাতছানি তাকে ডাকছে। ভবিষ্যৎ কুয়াশায় ঢাকা, কিন্তু নোভাকে পা বাড়াতেই হবে। সে তার লাগেজটি শক্ত করে ধরে ডিপার্চার গেটের দিকে এগিয়ে গেল। পেছনে ফেলে গেল তার প্রিয় মাতৃভূমি, মা বাবা, সুলতান নামক এক প্রেমিক পুরুষ আর একরাশ অমীমাংসিত রহস্য। দীর্ঘ 18 ঘন্টার ক্লান্তি নোভার শরীরে ভর করার কথা ছিল, কিন্তু হাতে গল্পের বইয়ের প্রতিটি পাতা যেন সেই সময়টাকে গোগ্রাসে গিলে ফেলেছে। বিমানে বসে বইয়ের জগতে ডুবে থাকতে থাকতে কখন যে সময় পার হয়ে গেল নোভা টেরই পায়নি। তবে বিমানবন্দর থেকে বেরোনোর মুহূর্তে তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছিল। সে কি তবে এই বিশাল শহরে একা? লন্ডনের হিমশীতল হাওয়া গায়ে মেখে নোভা যখন অ্যারাইভাল লাউঞ্জ থেকে বাইরে বের হলো, তখন এক বিস্ময় তার জন্য অপেক্ষা করছিল। শত শত মানুষের ভিড়ের মাঝে তার নজর কাড়ল একটি বিশাল সাইনবোর্ড। অনেক উঁচু করে ধরে রাখা সেই বোর্ডে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা, আনফিজা ইবনাত নোভা। নিজের পূর্ণ নামটা এইভাবে বিদেশের মাটিতে দেখতে পেয়ে নোভার ঠোঁটে এক টুকরো স্বস্তির হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে গেল সাইনবোর্ড ধরে রাখা দীর্ঘদেহী ছেলেটির দিকে। ছেলেটি পরনে দামি ওভারকোট আর চোখে মুখে এক ধরনের স্মার্ট আভিজাত্য। নোভা তার সামনে গিয়ে মৃদু স্বরে বলল, হাই। ছেলেটি সাইনবোর্ড নামিয়ে নোভার দিকে তাকালো। তার মুখে এক চমৎকার পেশাদার অথচ আন্তরিক হাসি ফুটে উঠল। সে চোখের পলক না ফেলে বলল, হ্যালো বিউটিফুল লেডি। নোভা কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের দিকে ইশারা করে বলল, ইটস মি নোভা। ছেলেটি এবার একটু থমকালো। নোভার আপাতমস্তক একবার খুঁটিয়ে দেখে নিয়ে একটু আমতা আমতা করে বলল, সরি বিউটিফুল লেডি, আমি আসলে একজন বাংলাদেশি নোভার খোঁজে রয়েছি। আপনি নিশ্চয়ই ভুল করছেন। নোভা এবার কিছুটা জোর দিয়ে বলল, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি সেই নোভা। ছেলেটির চোখের বিস্ময় যেন আর ধরে না। সে অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল নোভার দিকে। তার চোখে নোভা যেন এক জীবন্ত ধাঁধা। কোনো বাংলাদেশি মেয়ের চেহারা এমন হতে পারে? নোভা সেই বিরল
স্বর্ণাভ রেশমি চুল আর গোধূলিবেলার মতো মায়াবী হালকা বাদামি হ্যাজেল চোখ, এসবই তো পশ্চিমা আভিজাত্যের ছাপ। তার তুষার শুভ্র গায়ের রঙে কোথাও কোনো বঙ্গললনার সেই পরিচিত শ্যামল ছায়া নেই। ছেলেটি কয়েক সেকেন্ড নির্বাক থেকে আবারও প্রশ্ন করল, গ্র্যান্ডডটার অফ ন্যান্সি রাইলি? নোভা শান্তভাবে মাথা নেড়ে বলল, হুম। ছেলেটি এবার একটি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তার অবাক হওয়ার রেশ এখনো কাটেনি। সে দ্রুত নোভার হাতের লাগেজটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আই এম সো সরি। আমি কল্পনা করিনি ন্যান্সি ম্যামের নাতনি এতটাও মোহময়ী হবে। ওয়েলকাম টু লন্ডন নোভা। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ক্যাসিনো ক্লাবের চারপাশ জুড়ে এক এলাহি কাণ্ড চলছে। আলোকসজ্জার রোশনাই আর ঝাড়বাতি পরিষ্কারের ধুম দেখে বোঝা যাচ্ছে আগামীকাল এখানে আক্ষরিক অর্থেই এক দাও দাও আগুনের উৎসব হতে চলেছে। আন্ডারওয়ার্ল্ডের সব রথী মহারথীরা কাল এক ছাদের নিচে জড়ো হবে, তাই প্রস্তুতির কোনো কমতি রাখা হচ্ছে না। ক্লাবের সদর দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে অলিভার আর কেভিন কনকনে ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে দুজন আয়েশ করে সিগারেট ফুঁকছে। ধোয়ার কুণ্ডলী বাতাসে ভাসিয়ে অলিভার বেশ চিন্তিত মুখে বলল, আচ্ছা, কাল তো সবচেয়ে বড় অঙ্কের টাকার বাজিটা হতে যাচ্ছে। বাই এনি চান্স বস যদি এবার হেরে যায়? গ্যাভিন তার কথা শোনা মাত্র তাচ্ছিলের হাসিতে উড়িয়ে দিল। সিগারেটে শেষ টান দিয়ে ছাই ছাড়তে ছাড়তে সে বলল, ধুর, কি আবল তাবল বকছিস? আমাদের বসের সামনে সব খেলোয়াড়ই চুনোপুটি। আজ পর্যন্ত দেখেছিস বসকে কোনো বাজিতে হারতে? এই যে এডেন জায়েদের নেশা আর পেশা দুই হলো জয়সিনিয়ানা, তার হারার কোনো প্রশ্নই ওঠে না। অলিভার এবার এক দীর্ঘশ্বাস ফেলল। তার গলায় ফুটে উঠল এক অদ্ভুত হতাশা। সে পকেট থেকে আরেকটি সিগারেট বের করতে করতে বলল, তোর কি মনে হয় বস কোনোদিন বিয়ে করবে? 32 বছর চলছে তার। উনি তো বিয়ে না করেও সব জান্নাতি সুখ ভোগ করে যাচ্ছেন, কিন্তু আমাদের কপালে তো কিছুই জুটছে না। গ্যাভিন তার বন্ধুর কথায় সহমর্মিতার সুরে তাল মেলালো। সে নিচু স্বরে বলল, কষ্ট পাস না দোস্ত, বরং প্রার্থনা কর আগামীকাল যার সাথে বস সে জান্নাতি সুখ ভোগ করতে যাবেন, তার রক্তেই যেন তিনি নিজের বংশবিস্তারের বীজ বুনে দিয়ে আসেন, আর অবশেষে যেন তাকে ঘরে তুলে নিতে বাধ্য হন। কারণ তুই তো জানিসই আমাদের বস হলেন খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তিনি সব কিছু ইনট্যাক্ট পছন্দ করেন। সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস তিনি ছোবেনও না, তা সে স্রেফ এক রাতের জন্য কোনো মেয়েই হোক না কেন। তাদের কথার মাঝেই ক্লাবের ভেতর থেকে ড্রামের এক গম্ভীর আওয়াজ শোনা গেল। আন্ডারওয়ার্ল্ডের সেই নিষ্ঠুর নিয়ম আর এইডেনের বিচিত্র রুচি দুটোর সংমিশ্রণে আগামীকালের রাতটি যে কেবল বাজির রাত হবে না, বরং কারো জীবনের অন্ধকার এক অধ্যায়ের সূচনা করবে।